ফিরে এলাম বিরতির পর। কথা ও কবিতা, সঙ্গে মৌমিতা। একটা ভীষণ মিষ্টি সময় কাটাচ্ছি। আর মিষ্টি সময় কাটালে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ভালো লাগে না বলুন? আর যারা দেখছেন কেমন লাগছে জানাবেন, নইলে কষ্ট পাই আমরা। আর একজন শিল্পীর তো প্রকাশ সেভাবেই হয়। আপনাদের মতামত, আপনাদের ভালো লাগা, খারাপ লাগা সবটাই জানাবেন। আর এইরকম আড্ডা যদি আপনারাও দিতে চান তাহলে যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। মানে আমার মনে হচ্ছে বইটা টুক করে নিয়ে নিই, মানে এত ভালো। তোমার জন্যই এনেছি আমি বইটা, নিয়ে যাব পরে শেষ হলে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি আরো কয়েকটা শোনাও তোমার লেখা। মানে সত্যি কথা বলতে একটুও বাড়িয়ে নয়, ভীষণ ভালো লেখো তুমি। তো এবারে কি বিষয়ের ওপর শোনাবে? আচ্ছা, এর পরের বিষয়টা বেশ কয়েকদিন আগে বোধহয় শুনেছিলে, ইরানে ওই যে হিজাব নিয়ে একটা আন্দোলন হয়েছিল, নারী আন্দোলন। এবং যখন নারী আন্দোলনটা শেষ হলো সেই সময় একটা ছবি খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, দেখেছিলে কি আমি জানি না, তবে বোধহয় সবাই দেখেছে। মেয়েরা নিজের চুল কেটে সেটা একটা পতাকার মতো উড়িয়ে দিয়েছে। মানে ওই ছবিটা আমাকে ভীষণ নাড়া দিয়েছিল। ওই ভাবনাটাকে তখন নিয়ে একটা লেখা লিখেছিলাম। তো এসেছি যখন, আমরা দুজনেই মেয়ে রয়েছি, নারীদের নিয়ে একটা কবিতা হবে না সেটা তো হয় না। তো নারীদের নিয়ে এই কবিতার নাম আমি শিখে গেছি। যে চুলের গোছা তোমার মুঠোয় ধরা ছিল, তাকে এক ঝটকায় ছাড়িয়ে নিতে শিখে গেছি। যে শরীর তোমার দু হাতের মধ্যে আষ্টে পৃষ্ঠে আটকে ছিল, তাকে আমার হাতের শক্তি দিয়ে মুক্ত করতে শিখে গেছি। যে মুখ তুমি পর্দায় ঢেকে রাখার বিধান দিয়েছিলে, আমি সে পর্দা পুড়িয়ে দিতে শিখে গেছি। আবহমান কালের যে শিকলে তুমি বন্দি রাখতে চেয়েছিলে, বারংবার পদাঘাতে আমি তা গুঁড়িয়ে দিতে শিখে গেছি। শিখেছি এ বিশ্বের জল, হাওয়া, আকাশ, নদী সব কিছুর অধিকার সমানভাবে বুঝে নিতে। জেনেছি যেখানে যেটুকু সর্বোত্তম তা ছিনিয়ে নিতে। এবার তোমার বোধোদয়ের সময় আসন্ন। আমি উড়িয়ে দিয়েছি আমার চুল বিজয় পতাকা করে। আমি পুড়িয়ে ফেলেছি আমার সমস্ত আবরণ জ্বলন্ত আগুনে। আমি ভেঙে ফেলেছি সব ভয় মনের কোণের। আমি আসছি, আমার দিকে উঁচিয়ে তোলা সমস্ত হাত কেটে নিতে। আমি ভাবছিলাম মানে শুনতে শুনতে যে তুমি শেষ করলেই বলবো, সেটা হচ্ছে অনেকে দেখে লেখালেখি করেন খুব ভালো, কিন্তু আবৃত্তি করতে পারেন না। সেই জন্য আমি, তুমি বা আমরা যারা আছি, যারা চর্চাটা করি, তারা চেষ্টা করি ছবি আঁকার কণ্ঠে, এবং সেটা নিয়ম মেনে। এখন তো চিহ্নের ব্যবহার মোটামুটি যারা লেখালেখি করেন সেগুলো উঠিয়ে দেন, খুব একটা চিহ্নের ব্যবহার কিন্তু এখন আমরা দেখি না। আমি জানি না তোমার এখানে আছে কিনা, দেখতে পাচ্ছি আছে, কয়েকটা দাড়ি বিস্ময়সূচক চিহ্ন দেখা যাচ্ছে। তো যাই হোক, এই প্রসঙ্গে যেটা বলা, যে এই সময় যারা লেখালেখি করছে, তুমি তো অন্য সময় আমাদেরকে বলেছো যে তোমার আবৃত্তি নিয়ে কথা, যে যারা চর্চা করছে কি করা উচিত, এটা আমরা অনেকের কাছ থেকে শুনি। যারা লেখালেখি করছে তাদের জন্য কি বলবে? লেখালেখি নিয়ে বিশেষ বলার অভিজ্ঞতা আমার নেই, তবু আমি বলবো নতুন যারা লিখছে তারা না একটু গদ্য স্টাইলের লেখার দিকে বেশি ফোকাস করছে এখন। এটা নীতি কথা, হ্যাঁ, এখন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু অবশ্যই গদ্য স্টাইলের কবিতা লিখুক, অসুবিধার কিছু নেই, কিন্তু লিখলেও তাকে ছন্দটা জানার এবং শেখার দরকার আছে। আমি ছন্দের কিছুই জানি না, আমি শুধু যদি গদ্য লিখে যাই তাহলে কিন্তু শেখাটা সম্পূর্ণ হবে না। এবং সব কবিতা কিন্তু মঞ্চ উপস্থাপনার জন্যেও নয়, তাই না? তোমার যেটা আমি এক্ষুনি যেটা শুনলাম সেটা যেমন একেবারে মঞ্চ উপস্থাপনার জন্য একেবারে না, আগেও যেটা শোনালে সেটাও মঞ্চ উপস্থাপনা, কিন্তু কোথাও গিয়ে একটু পারিবারিক, একটু প্রেক্ষাগৃহমূলক অনুষ্ঠানে যেন বেশি দাগ কাটবে। তো এবারে কি শোনাবে? এবারেও আরো একটি ঘটনা বহুল, আমার সমস্ত লেখাই বললাম না শুরুতে, এটাই তো হওয়া স্বাভাবিক যে আমরা চারিপাশে যা দেখি, একদম সেটাই তো আমাদের মনে নাড়া দেয়। ঘটনাগুলো নিয়েই আমার লেখা, মানে শুধু শুধু লেখার মতো লেখক আমি নই।
ফুল পাখি আকাশ বাতাস নিয়ে আমি লিখে উঠতে পারি না, তো ঘটনাগুলোই আমার লেখায় আর কি ফুটে উঠেছে। কবিতার নাম অবিনাশ। সেই ছেলেটার মুখোশ খোলা কাজ, ছড়িয়ে খবর ভণ্ডামি দেয় রুখে। সেই ছেলেটা ফাঁস করে জোচ্চুরি মিডিয়াতে, এমনি পাটা বুকে। তাই তো ওদের বিপদ বেড়ে গেল। ব্যবসা বুঝি উঠবে এবার লাটে। সামান্য এক উঁচকে গোছের ছোঁড়া সাধের হাড়ি ভাঙছে ভরা হাটে। শুরু হলো জল্পনা কল্পনা, কেমন করে থামানো যায় একে। অবশেষে মিলল সহজ পথ, খতম করো ব্যবসার শত্রুকে। প্ল্যানিং মতোই অপারেশন শুরু। ছেলেটি তো বিপদ বুঝেনি, নিয়ম মতো যাচ্ছিল তার অফিস। ঝড়ের আভাস টেরটিও পায়নি। সিগন্যালে যেই দাঁড়ালো তার বাইক, শত্রুরা সেই করলো ফলো তাকে। দুটো কালো কাঁচ তোলা ট্যাক্সি আটকালো পথ অফিস মোড়ের বাঁকে। ব্রেক কষে যেই থামালো তার বাইক, মুহূর্তে সে বন্দি হলো হঠাৎ। তুলে নিয়ে ছুটলো দুটো গাড়ি, শহর থেকে অনেক দূরে তফাৎ। থামলো এসে এক বাংলোর কাছে। হাত পা বাঁধা, মুখে কাপড় গোঁজা, হ্যাঁচকা টানে নামালো গাড়ি থেকে। গেটের ভিতর নিয়ে গেল সোজা। বিদেশি মদ কাঁচের গ্লাস হাতে 4-5 জন স্বাস্থ্য ব্যবসাদার আমেজ করে কাটাচ্ছিল সময়। তাদের সামনে ছেলেকে করালো দাঁড়। ঠোঁটের কোণে হিংস্র হাসি তাদের। ছাড়তে বলল ওসব লেখালেখি। ছেলের তবু শিরদাঁড়া টান টান, চেঁচিয়ে বলে, কি করবি কর দেখি। যদিও তার নামটা অবিনাশ, বিনাশবিহীন সাহসী আত্মা, কিন্তু তার হাড় চামড়ার দেহ তা তো অবিনশ্বর ছিল না। দেহটুকুই পুড়িয়ে দেওয়া যাক, পেট্রোলে পেট্রোলে ভিজলো গা। তোদের বিনাশ ঠিক করবেই দেখিস জার্নালিস্ট এই অবিনাশ ঝাঁ। তীরের বেগে ছুটলো বারুদ কাঠি, দাউ 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 উঠলো ছেলের জ্বলে। বিনাশ আমার নেই রে শুনে রাখ, আগুন গায়ে চেঁচিয়ে ওঠে ছেলে। সত্যি বিনাশ দেহেরই তো হয়, হাজার বুকে ঠিকই জেগে থাকে এই ছেলেরা, যারা বুকে রোজ প্রতিবাদের আগুন জ্বেলে রাখে। শোনার পর শুধু বলবো লেখাটা ছেড়ো না। বাকি কথা আবার পরে বলবো, আড্ডা তো চলবে, সময় এসে গেছে। আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।